আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের এইচএসসি ইংলিশ বাংলা আইসিটি ফুল কোর্সে। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং হোপফুলি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা সবাই ক্লাসটাতে জয়েন করতে করতে আমি একটুখানি আগের কথা বলে নেই। সো আমরা এর আগের ক্লাসটাতে আমাদের প্যারাগ্রাফ রাইটিং নিয়ে একটা ক্লাস করেছি, যেখানে আমরা 3 ধরনের যে প্যারাগ্রাফ আছে সেগুলোর একদম বিস্তারিত কথা বলেছি, যে কোনটা কিভাবে লিখতে হয়, কোনটা এক্সাম্পল কোনটা। তো আমি আশা করি যে তোমাদের প্যারাগ্রাফ রাইটিং এর আইডিয়াটা সেখান থেকে একদম ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আমি বলেছিলাম যে যেহেতু আমাদের শর্ট সিলেবাস একদম কমপ্লিট, শর্ট সিলেবাসের উপর এইচএসসি পরীক্ষা হলে হোপফুলি তোমরা সবাই পারবে। আমরা এখন আমাদের তোমাদের কোনো টপিক যদি রিপিট প্রয়োজন হয় সেটা করব, এবং তারপর আমরা একটু ফুল সিলেবাসটা করব। আচ্ছা, সো শর্ট সিলেবাস যেটা আছে, শর্ট সিলেবাসে তোমরা বলেছো যে তোমাদের দুটো টপিকে প্রবলেম আছে, একটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর আর একটা হচ্ছে পাংচুয়েশন, ও অলসো সিনোনিম অ্যান্টোনিম, তিনটা টপিকে তোমাদের প্রবলেম আছে। সো এজন্য আমি আজকে তোমাদেরকে সেন্টেন্স কানেক্টরস পড়াবো। আচ্ছা, আমি দেখছি অনেকে ক্লাসে জয়েন করেছো, যারা যারা ক্লাসে আসছো তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, তাহলে ওরাও একটু ক্লাসটাতে জয়েন করতে পারবে। আর ক্লাসে শাহিন আছে, প্রিয়সীকে দেখতে পাচ্ছি, গোলাম জাবি জোবাইর, তারপর অর্ণা আছে, শাহিন আছে, মিনারা আছে, উম্মে সালমা আছে, তাসলিমা ছবি, আমি ভালো আছি আপু, তুমি ভালো আছো? তারপর আফরিন আছে, তাহিয়া আছে, রাহুল আছে, ঐশ্বরিয়া আছে, গুড মর্নিং ঐশ্বরিয়া। তারপর আছে তাহিয়া, ঐশী, তাসলিমা, নাইমা, সুপ্রভাত। আজকে অ্যাকচুয়ালি একটা সুন্দর ছুটির দিন এবং খুবই ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, খুব একটা গরম লাগছে না, তো বেশ ভালো লাগছে। আচ্ছা, আয়েশা সিদ্দিকাও আছে। সো ক্লাসে এখনো স্টুডেন্ট বেশি আসে নাই, সো আমি একটু রিকোয়েস্ট করছি তোমাদের যারা বন্ধুরা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। ঐশী আমি ভালো আছি, আয়েশা আমি ভালো আছি, ফারজানা গুড মর্নিং, ঐশ্বরিয়া আছে, শ্রেয়া আছে, রেজওয়ান আছে, আফরিন আছে, বাপ্পিকে দেখতে পাচ্ছি, তানজিলা আছে। অল রাইট, সো আমি আশা করি যারা যে ক্লাসটাতে জয়েন করছো তারাও অনেক ভালো আছো। তো আমরা আজকে কি পড়বো বলতো? আমরা আজকে পড়বো কানেক্টরস, সেন্টেন্স কানেক্টরস। সো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, হোপফুলি তোমরা দেখতে পাচ্ছো। রাইট, সো আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি। সো আমরা আজকে যে টপিকটা পড়বো এটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। সো এর আগে আমি যখনই এই স্লাইড গুলো দিয়ে পড়িয়েছি আমার স্টুডেন্টরা খুবই পছন্দ করেছে। সো আমার মনে হচ্ছে কানেক্টরস এর জন্য এই স্লাইডটা আমরা ইউজ করতে পারি। সো এই স্লাইডটার উপরে 10 মিনিট স্কুলের জন্য আমি ইংলিশ গ্রামারের একটা ফুল প্লে লিস্ট বানিয়েছি। তো তোমাদের যদি কখনো মনে হয় ক্লাস করার পরে কোনো একটা পয়েন্ট তোমার আরো বুঝলে ভালো হতো, আরেকটু দরকার ছিল, সেইটা তুমি হচ্ছে একটু 10 মিনিট স্কুল ক্লাস 1 to 12 নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটাতে গেলেই হচ্ছে এই পুরো প্লেলিস্টটা পেয়ে যাবে। সো কোনো গ্রামার টপিক, ধরো তোমার রেকর্ডেড ক্লাসটা দেখতে মন যাচ্ছে না, কারণ লাইভ ক্লাস যখন রেকর্ডেড করা হয় তখন সেখানে তো অনেক কমেন্ট পড়া হয়, প্রশ্ন করা হয়, উত্তর করা হয়, অথবা টাইম স্ট্যাম্পিং থাকে না যে এক্স্যাক্টলি কোন পয়েন্টে কি আছে। সো তুমি ইউটিউব থেকে দেখে নিতে পারো, কারণ সেখানে আরেকটু ব্রোকেন ডাউন আছে। যেমন কানেক্টরস এর উপরে আমি হয়তো একটাই ক্লাস নিবো আজকে, ইউটিউবে হয়তো এটা 3টা বা 4টা ভিডিও করা আছে। সো তোমরা সেভাবে 2টা ভিডিও করা আছে আই গেস, তো তোমরা সেইভাবেও কানেক্টরসটা পড়তে পারো। সো আমরা যেটা করব, আজকে তো আমরা কানেক্টরসটা চেষ্টা করব পুরোটাই পড়ে ফেলার, তার পড়ে ফেলার ইজ ইন থিওরিটা পড়ে ফেলার। নেক্সট ক্লাসে আমরা কানেক্টরস এর বোর্ড কোয়েশ্চেন সলভ করব। ওকে, সো লেটস স্টার্ট। সো সবার আগে আমরা জানবো সেন্টেন্স কানেক্টরস কাকে বলে। এখন জিনিসটা আমরা একটা যে সংজ্ঞাটা যে আছে এটা একটু পরে এটার দিকে তাকাই, এটাকে সরিয়ে দিই। তুমি চিন্তা করো, আমি দুটো সেন্টেন্স বলবো, হ্যাঁ? আমি বলি যে, ধরো আমি বলি যে আজকে আমার জন্মদিন, আজকে আমি বাইরে যাব। এর মধ্যে যদি আজকে আমার জন্মদিন, আজকে আমি বাইরে যাব, এই দুটো সেন্টেন্স আলাদা আলাদা, তাই না? তাদের কোনো সম্পর্ক এখন পর্যন্ত নাই। কিন্তু আমি যদি বলি আজকে আমার জন্মদিন, তাই আমি আজকে বাইরে যাব, এই তাইটা ব্যবহার করার কারণে এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক হলো, তাই না? আবার যদি আমি বলি যে আই লিভ ইন ফ্রন্ট অফ আ স্ট্রিট, my house is very noisy or my house gets very noisy. So এখানে দেখো, আমি একটা রাস্তার পাশে থাকি, আমার বাসাটা অনেক, আমি একটু লিখি তাহলে মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে। My house is
অন এ স্ট্রিট। অন এ স্ট্রিট বলতে একদম রাস্তার সাথে বোঝায়। তারপর আমরা বলি ইট ইজ, আচ্ছা ইট ইজ না দিয়ে ইট গেটস লিখি। and I'm so sorry for my handwriting, it just doesn't get better. আচ্ছা it gets noisy। হ্যাঁ, এখন দেখো মাই হাউস, আমার বাসাটা একটা রাস্তার উপর অনেক আওয়াজ হয়। এখনো কিন্তু আমি এই দুইটা জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করি নাই। বাট আমি যদি বলি মাই হাউস ইজ অন আ স্ট্রিট সো ইট গেটস নয়েজি, তাই না? সো ইট গেটস নয়েজি বললে এই সোটার কারণে এই দুইটা সেন্টেন্সের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, একটা গতি বোঝা যাচ্ছে যে আমি একটা কথা যে বলছি বা লিখছি আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্সটাকে আমি কানেক্ট করছি। তাই এইরকম শব্দগুলো যেগুলো কিনা সেন্টেন্স গুলাকে কানেক্ট করে, যোগ করে, সমন্বয় সাধন করে, সেগুলোই হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। তো এখন আমরা ফর্মাল সংজ্ঞাটা দেখি। কথা বলার সময় বা কোনো কিছু লেখার সময় বাক্যগুলোর ভেতর সঙ্গতি বা যৌক্তিক চলমানতা বজায় রাখার জন্য মাঝে মধ্যে বিভিন্ন ধরনের ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করা হয়। তাহলে মাঝে মধ্যে কি করা হয়? বিভিন্ন ধরনের ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করা হয়। এই জাতীয় ওয়ার্ড বা ফ্রেজকেই আমরা সেন্টেন্স কানেক্টরস কিংবা লিঙ্কার্সও বলে থাকি। কানেক্টরস এর আরেকটা নাম হচ্ছে লিঙ্কার্স। তো তোমরা কেউ লিঙ্কার্স শব্দটা দেখে ভয় পেয়ে যেও না, যেটা সিলেবাসে নেই। যা সেন্টেন্স কানেক্টর সেটাই লিঙ্কার। এরকম উদাহরণ কি কি আছে? therefore, but, next, in fact, of course, in brief, on the other hand, এগুলো সবই হচ্ছে আমাদের সেন্টেন্স কানেক্টরস কিংবা সেন্টেন্স লিঙ্কার্স। ওকে, তারপর চলো আমরা দেখি। সো এখন আমরা দেখব যে ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাতে যেই ওয়ার্ড বা ফ্রেজেস লিঙ্কার হিসেবে ব্যবহৃত হয় তাদের একটা তালিকা। অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটছে, সেটা পরপর ঘটছে, ধাপগুলো বোঝাতে কিংবা তাদের ধারাবাহিকতা বোঝাতে আমরা লিঙ্কার্স ব্যবহার করে থাকি। কেমন, চলো একটু দেখি। দেখো, ফার্স্টলি, at first, in the first place, at the beginning, in the beginning। সো এখানে আমরা কি করছি? কোনো ঘটনার শুরু বোঝাতে আমরা ব্যবহার করি ফার্স্টলি, at first, in the first place, at the beginning, in the beginning। পুরোটার মানেই হচ্ছে শুরুতে অথবা প্রথমে। ফার্স্ট মানে হচ্ছে প্রথমে আছে, বিগিনিং মানে হচ্ছে শুরুতে আছে। তারপর দেখো, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি। অর্থাৎ এর পরের ধাপগুলো আমরা এইভাবে বসাচ্ছি যে আমরা সেকেন্ড বলতে পারি, সেকেন্ডলি বলতে পারি, থার্ডলি থার্ড, ফোর্থলি ফোর্থ, এভাবে করে আমরা যেতে পারি। তারপর আছে ইন বিটুইন, ইন দ্য মিডল অফ। অর্থাৎ যদি মাঝামাঝি কোনো পর্যায়ে আমরা বুঝাই তখন আমরা ইন বিটুইন কিংবা ইন দ্য মিডল অফ ব্যবহার করতে পারি। তাহলে এগুলোকে ঘটনার ক্রম বা ধারাবাহিকতা ব্যবহার করতে আমরা এই লিঙ্কার্স গুলো ব্যবহার করে থাকি। শেষ বোঝাতে কি করি আমরা? ইন দ্য এন্ড, at the end, lastly, at last, finally, to sum up, in conclusion, to conclude, এগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে in the end, at the end, lastly, at last, finally, to sum up, in conclusion, to conclude, এগুলো সব আমরা কি করি? শেষ করার জন্য ব্যবহার করি, যে উপসংহার টানার জন্য ব্যবহার করি। এবং বন্ধুরা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ধরো তুমি একটা ঘটনা ব্যাখ্যা করছো, তুমি ফ্রি রাইটিং প্র্যাকটিস করছো, তখন কিন্তু এইভাবেই শুরু করতে হবে। তখন কিন্তু তুমি একটা জিনিস ব্যাখ্যা করলে, করার পরে শেষ করতে চাচ্ছ, তখন তুমি বলতে পারো যে ইন কনক্লুশন, তখন তারপর তুমি সেই কথাটার একটা কনক্লুশন টানলে তুমি বলতে পারো টু কনক্লুড দিস ডিসকাশন, তোমার এই ডিসকাশনটা কনক্লুড করার জন্য। তো এইভাবে করে কিন্তু তুমি শেষ করতে পারো। সো হোপফুলি তোমরা এই কানেক্টরস গুলি বুঝতে পেরেছো যে মাঝে শেষে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি। সো পরবর্তী বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? নেক্সট, আফটারওয়ার্ডস, আফটার দ্যাট, দেন। এগুলো হচ্ছে আমরা পরবর্তী ব্যবহার করার জন্য বোঝাই। তাহলে ইন দ্য এন্ড এবং এগুলো হচ্ছে শেষে বা উপসংহার টানতে আমরা ব্যবহার করি, উপসংহার টানতে আমরা ব্যবহার করি। নেক্সট, আফটারওয়ার্ডস, আফটার দ্যাট, দেন, এগুলো হচ্ছে কোনো কিছুর পরবর্তীতে কি হয়েছে, পরে কি হয়েছে সেইটা বোঝাতে আমরা ব্যবহার করি।
তারপর যদি আমরা একটু উদাহরণ দেখি, একটা দেখো এখানে আমরা কি বলছি যে আই উইল বি ভেরি বিজি টুডে, আমি আজকে অনেক ব্যস্ত থাকবো। অ্যাট ফার্স্ট, প্রথমে আই হ্যাভ টু গো টু দ্য ব্যাংক টু ড্র সাম মানি, প্রথমে আমাকে ব্যাংকে যেতে হবে কিছু টাকা তুলতে। ড্র সাম মানি মানে হচ্ছে টাকা তুলতে। দেন আই উইল পে দ্য স্কুল ফিস, এরপর আমি স্কুলের বেতন দিব। তাহলে দেখো এই অ্যাট ফার্স্টটা কি করলাম, আমি প্রথম ধাপটা বোঝালাম, তারপরে দেন দিয়ে আমি বোঝালাম পরবর্তী ধাপটা। তারপর আমরা কি বলছি, আফটার দ্যাট আই নিড টু গো টু দ্য মার্কেট টু বাই সাম অ্যাপেলস, তারপর আমার মার্কেটে যেতে হবে কয়েকটা আপেল কিনতে। তাহলে এটা ছিল কি আমাদের একটা উদাহরণ যে আমরা সেন্টেন্সে বিভিন্ন ধাপ বোঝাতে কি ব্যবহার করতে পারি। তো আমাকে একটু বলো যে এতটুকু যা আলোচনা করেছি সেটা তোমরা কেউ বুঝেছো কিনা। আচ্ছা, তাসনুবা বলেছো বুঝেছি। তোমরা কিন্তু তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করো, এখনো ক্লাসে অ্যাটেন্ডেন্স খুবই কম। সো আমি চাই যে ক্লাসে অ্যাটলিস্ট 100 স্টুডেন্টস থাকুক, এখানে তো একদমই অ্যাটেন্ডেন্স খুবই কম। সামিয়া জাহান, থ্যাংক ইউ। খালিদ ওয়ালাইকুম আসসালাম, মাইমুনা ওয়ালাইকুম আসসালাম, ছবি, গোলাম জিলানি, অল রাইট, বুঝেছি বলেছো অনেকে, ঠিক আছে। তাহলে আমরা পরের অংশটাতে চলে আসি। সো অতিরিক্ত অর্থ প্রদান করতে, অর্থাৎ কোন একটা কিছু তুমি বুঝিয়েছো সেটাতে আরো বোঝাতে যেসব ওয়ার্ড বা ফ্রেজ আমরা লিঙ্কার্স হিসেবে ব্যবহার করব সেটা আমরা একটু দেখি। তো অতিরিক্ত অর্থ বোঝাতে, যেমন ধরো তুমি একটা কিছু অলরেডি বুঝিয়ে ফেলেছো, সেটার সাথে আরো তথ্য প্রদান করতে অতিরিক্ত অর্থের পাশাপাশি আমরা অতিরিক্ত তথ্য বলতে পারি, যে কোনো কিছু নিয়ে আরো তথ্য প্রদান করতে আমরা কি কি শব্দ ব্যবহার করি। আমরা ব্যবহার করি ইন অ্যাডিশন টু, ফার্দার মোর, মোর ওভার, হোয়াটস মোর, বিসাইডস, অর্থাৎ কোনো কিছু নিয়ে আমি অলরেডি কথা বলছি সেটা সম্পর্কে আমি যখন আরো কিছু বলি তখন আমি বলি মোর ওভার, আরো তুমি কি জানো, তারপরে ইন অ্যাডিশন টু, এটার পাশাপাশি এইভাবে আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। সো এই লিস্টগুলো একটু মনে রাখবে, ওকে। এন্ড আমি তোমাদেরকে একটা ভালো বুদ্ধি দিই আজকে, তুমি যখন নোট করবে তুমি যেটা করবে যে একটা খাতা নিবে, একটা খাতা নিয়ে, দাঁড়াও আমার একটা খাতা বের করে এক্সাম্পলটা দেখাই। ধরো একটা খাতা নিবে, হ্যাঁ, খাতাটা নেয়ার পরে একটা সাদা পেজ ধরে আমি বের করি। খুবই কঠিন মনে হচ্ছে সাদা পেজটা বের করা, একটা সেকেন্ড সময় দাও আমাকে। আচ্ছা, হ্যাঁ, একটা সাদা পেজ পেয়েছি। সো একটা খাতা নিবে, খাতা নেওয়ার পরে সাদা পেজটাকে এইভাবে করবে, এই বরাবর, ওকে। এই বরাবর করার পরে এটাকে তিনটা ভাগ করবে। কি ভাগ করবে? তিনটা ভাগ করবে। সো এরকম বড় খাতা নিয়ে, ওকে, এরকম বড় খাতা নিয়ে এটাকে তিনটা ভাগ করবে একটা ছকে। করার পরে তোমার কাজটা কি, কেন আমি এটা করতে বলছি, সো খাতা নিয়ে তিনটা ভাগ করার পরে এইভাবে হবে তোমার তিনটা ভাগ। একটার মধ্যে থাকবে যে কাজ, কোন কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, একটা হচ্ছে লিঙ্কার্স এর নাম, আর একটা হচ্ছে এক্সাম্পল। সো এইটা হচ্ছে তুমি একটা মেগা ছক করবা, একটা মহা ছক করবা, হ্যাঁ আমরা লিখে দিই, একটা মহা ছক তুমি তৈরি করবা কানেক্ট সেন্টেন্স কানেক্টরস বা লিঙ্কার্স এর। এই ছকটা যদি তুমি আজকের ক্লাসের পরে করে ফেলতে পারো, আই ডু নট থিঙ্ক যে তোমার সেন্টেন্স কানেক্টরস নিয়ে কোনো ধরনের অসুবিধা থাকবে। সো এটা একটা বুদ্ধি থাকবে, এটা প্লিজ কাজে লাগাবা, লাগাই আমাকে বলবা যে আপু এটা আমাকে কাজে দিয়েছে, কিংবা আপু এই বুদ্ধিটা একদম ফাও দিয়েছেন, কোনো কাজে লাগে নাই। সো এটাও আমাকে জানাতে পারো। বাট আমার বিশ্বাস যদি তুমি এই ছকটা তৈরি করো তাহলে সেন্টেন্স কানেক্টরস বা লিঙ্কার্স মনে রাখা, এক্সাম্পল ব্যবহার করা এবং পরবর্তীতে রিভিশন করা, তিনটাই একদম ছটপট সহজ হয়ে যাবে। আচ্ছা, সো আমরা দেখলাম কি যে অতিরিক্ত অর্থ বা তথ্য প্রদান করতে আমরা কি কি ফ্রেজেস লিঙ্কার্স হিসেবে ব্যবহার করি। সো আরো কি কি আছে, বাই দ্য বাই, বাই দ্য ওয়ে। সো এখানে হচ্ছে এর আগে যেটা ছিল ইন অ্যাডিশন টু, ফার্দার মোর, মোর ওভার, হোয়াটস মোর, বিসাইডস, এগুলো হচ্ছে আমরা একটু ফর্মাল টোনে আরো তথ্য ব্যবহার করতে, অ্যাড করতে ব্যবহার করি। আর ইনফর্মাল হলে আমরা ব্যবহার করি বাই দ্য ওয়ে, বাই দ্য বাই। ইনফর্মাল মানে হচ্ছে কথা বলছিলাম বলছিলাম হঠাৎ করে আমার মনে হলো যে আরেকটা ইনফরমেশন আছে। সো থাকে না যে আমি একটা গল্প বলছি, বলার পরে বললাম যে বাই দ্য ওয়ে তুমি কি জানো যে আমি আমার রেজাল্টও দিয়েছে, এরকম। সো এইভাবে বাই দ্য ওয়ে, বাই দ্য বাই, এগুলো হচ্ছে ইনফর্মাল। তারপর যদি আমরা দেখি
নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো আমরা আরো তথ্য প্রদান করতে ব্যবহার করি। আমরা নট অনলি বাট অলসো হচ্ছে দুটা তথ্য একসাথে দিই। আমরা যদি বলি নট অনলি শি কুকস ভেরি ওয়েল বাট অলসো শি ডাজ হার জব প্রপারলি, তাহলে আমরা দেখো নট অনলি বাট অলসো দিয়ে সুন্দর করে একটা ফুল সেন্টেন্স বলতে পারি, দুইটা তথ্য দিতে পারি। আচ্ছা, লাস্ট রোতে বা লাস্ট কলামে কি লিখেছি? লাস্ট কলামে লিখেছি এক্সাম্পল। এই যে বাবারা রো আর কলাম আওলাও, আমি বলি ধরো এইটা একটা ছক, হ্যাঁ, সো এই বরাবর যেগুলি এগুলিকে বলা হয় রো, আর উপর নিচ বরাবর যেগুলি এগুলিকে বলা হয় কলাম। হ্যাঁ, রো আর কলাম নিয়ে কিন্তু কনফিউজ হওয়া যাবে না, এটা জীবনে অনেক কাজে আসে। আচ্ছা, আসিফর বলেছি একটু আস্তে ধীরে বলতে, একদম ঠিক আছে আসিফর, একটু আস্তে ধীরে বলবো। আমি ক্লাসটা শুরু করে আগেও ভেবেছিলাম যে আজকে অনেক আস্তে আস্তে পড়াবো, তারপর একটু জোরে হয়ে গেছে, আমি খুবই দুঃখিত। তো যেটা বলছিলাম যে ইন অ্যাডিশন টু, ফার্দার মোর, মোর ওভার, হোয়াটস মোর, বিসাইডস, তারপর আছে বাই দ্য বাই, বাই দ্য ওয়ে, বাই দ্য বাই, নট অনলি বাট অলসো, এগুলো সবকে আমরা কোথাও অতিরিক্ত তথ্য প্রদান করতে ব্যবহার করে থাকি। তারপরে আচ্ছা, এখন আমরা একটু উদাহরণ দেখি। আই এম ভেরি হ্যাপি উইথ দ্য নিউ এমপ্লয়ি, আমি নতুন যে এমপ্লয়ি আছে বা নতুন যে কর্মচারী আছে তাকে নিয়ে খুব খুশি। দেখো এখানে কিন্তু আমি অলরেডি বলেছি খুশি, তাই না? সো এই ব্যাপারটা আমি যে খুশি এটা নিয়ে আমি আরো তথ্য প্রদান করতে চাই। সো হি ইজ নট অনলি ক্লেভার বাট অলসো এফিশিয়েন্ট, সে শুধুমাত্র চালাক তাই না, সে খুবই কর্মঠ, সে খুবই এফিশিয়েন্ট। সো এখানে দেখো আমি কিন্তু তাকে নিয়ে অনেক অতিরিক্ত তথ্য প্রদান করতে পেরেছি। তাহলে আই এম ভেরি হ্যাপি উইথ দ্য নিউ এমপ্লয়ি, হি ইজ নট অনলি ক্লেভার বাট অলসো এফিশিয়েন্ট, তাহলে আমি নতুন এমপ্লয়ি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলাম। তারপর কি আছে, এনিওয়ে, টু মেক আ লং স্টোরি শর্ট, আই সামহাউ ম্যানেজড টু রিচ হোম দ্যাট ডে। সো বলছে যে যাই হোক, গল্পটাকে ছোট করে বললে আমি কোনোভাবে সেদিন বাসায় পৌঁছাতে পেরেছিলাম। সো দেখো, এনিওয়ে, টু মেক আ লং স্টোরি শর্ট, আই সামহাউ ম্যানেজড টু রিচ হোম দ্যাট ডে। তাহলে দেখো এখানে কিন্তু খুব সহজেই আমরা এনিওয়ে ব্যবহার করে সুন্দর করে বুঝে গিয়েছি যে এখানে আরো তথ্য আমরা অ্যাড করছি। সো আমাকে একটু বলো, এই যে অতিরিক্ত তথ্য প্রদান করার যে কানেক্টরস গুলো, সেগুলো আমরা বুঝতে পেরেছি কিনা, এবং আমরা এভাবেই পড়বো, বিভিন্ন কানেক্টরস এর নিয়মগুলো আমরা পড়বো, তারপরে আমরা গিয়ে কিছু কোয়েশ্চেন সলভ করব, কিছু প্র্যাকটিস করব। তো আমাকে একটু জানাও যে এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, ঝটপট করে একটু জানাও। তোমাদের কি কমেন্ট দেরিতে আসে নাকি কেউ কমেন্ট করছে না? আচ্ছা, জান্নাতুল অর্ণা বলেছি বুঝেছি, ছবিও বলেছো বুঝেছি, থ্যাংক ইউ। তোমরা এই যে জানাও, এটা আমাকে অনেক উপকার করে। আচ্ছা, এখন আমরা চলে এসেছি রুল নাম্বার 3-তে। উদাহরণ প্রদান করতে, অর্থাৎ এক্সাম্পল আমরা কোথাও দিতে যে সব ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্কার্স হিসেবে ব্যবহার করি তাদের একটা তালিকা দেখব তাহলে এক্সাম্পল দেওয়ার জন্য। সো প্রথমটা কি, ফর এক্সাম্পল, ইন আদার ওয়ার্ডস, সাচ অ্যাজ, ফর ইনস্টেন্স, দ্যাট ইজ। তাহলে এগুলো সবই কি আমরা এক্সাম্পল দেওয়ার জন্য ব্যবহার করে থাকি। আমি একটা কথা বলি, ধরো এই ক্লাসটা কি তুমি এইচএসসি এক্সামের জন্য দিবা? মানে এখন যে ক্লাসটা করছো এটা কি শুধু এইচএসসি এক্সামের জন্য করছো? না, আমি চাই আমার স্টুডেন্টরা যারা যারা এইচএসসি এক্সাম দিচ্ছে তাদের সবার অনেক ভালো, মানে ইংরেজিতে অনেক ভালো জ্ঞান দক্ষতা থাকুক, অনেক ভালো দখল থাকুক। সো ওই জায়গাটা থেকেও চিন্তা করলে তুমি যদি এই লিঙ্কার্সটা আজকে ভালো করে পড়ো, তারপর যখন তুমি ইংরেজি রাইটিং করবা নিজে নিজে, ধরো যে প্যারাগ্রাফটা তুমি লিখছো, আগের ক্লাসে দেখিয়েছি, সেখানে এই লিঙ্কার্স গুলি তুমি দিচ্ছ, সেখানে নর্মালি তুমি শুধু ফর এক্সাম্পল জানো, সেইটার জায়গাতে তুমি ফর এক্সাম্পল লিখলে না, তুমি লিখলে ইন আদার ওয়ার্ডস, তুমি লিখলে ফর ইনস্টেন্স, তারপর তুমি লিখলে দ্যাট ইজ, তখন দেখবে কি তোমার রাইটিংটা আরো ম্যাচিওর মনে হচ্ছে, তোমার ভোকাবুলারি ইউজটা আরো স্ট্রং মনে হচ্ছে। তো এইসব কারণেও কিন্তু তোমাকে কি করতে হবে, লিঙ্কার্স পড়তে হবে। ঐশ্বর্যা বলেছে আপু আমাদেরকে করতে দেন, করতে দিব বাবা, তোমাকেও করতে দিব, কিছু একটু পড়িয়ে তারপর করতে দেই, না পড়িয়ে কিভাবে করতে দিব? আচ্ছা, সো আমরা ফর এক্সাম্পল এর গুলো দেখেছি, এখন একটু এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল এর এক্সাম্পল, his crazy activities were crossing all limits.
ইন আদার ওয়ার্ডস, অথবা ফর এক্সাম্পল হি ওয়াজ অলমোস্ট কমপ্লিটলি ইনসেন, যে তার যে কাজগুলো আছে পাগলের মতন কাজগুলো একদম সীমা অতিক্রম করছে, অন্যভাবে বলতে গেলে সে একদম পাগল হয়ে গেছে। তারপর কি আছে, মেনি বার্ডস আর কল্ড বার্ডস অফ প্রে, ফর ইনস্টেন্স দ্য ইগল, দ্য ভালচার এটসেট্রা। অনেক পাখি আছে যে পাখিগুলোকে আমরা শিকারী পাখি বলে থাকি, যেমন ঈগল, ভালচার, শকুন, ঈগল, শকুন ইত্যাদি। সেগুলোকে কি বলা হয়, শিকারী পাখি বলা হয়ে থাকে। দেখো পাখিটা কি কিউট, এটা। সো এখানে আমরা কি দেখলাম, মোটামুটি যে এক্সাম্পল গুলো আছে সেই এক্সাম্পল গুলো আমরা দেখেছি। সো আমরা এখন চলে আসব পরবর্তী অংশটাতে। এখানে আমরা 4 নাম্বার রুলটা বুঝবো। 4 নাম্বার রুলে আমরা বলছি যে বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝাতে যে ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয় তার তালিকাগুলো কি। সো বৈসাদৃশ্যময় তুলনা অর্থাৎ কোনো কিছুর মধ্যে মিল নাই, মিল নেই, এইরকম করে তুলনা বোঝাতে আমরা কি কি লিঙ্কার্স ব্যবহার করি, ইনস্টেড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, অন দ্য আদার হ্যান্ড, রাদার। এগুলো সবই হচ্ছে মিল নাই এরকম বোঝাতে। একটু উদাহরণ দিলে বুঝতে পারবা ব্যাপারটা। আই ডিড নট টেল হিম টু গো, আমি তাকে চলে যেতে বলি নাই। অন দ্য কন্ট্রারি, অন্যদিকে, আই ট্রাইড টু পারসুয়েট হিম টু স্টে, তাহলে বলেছে আমি যে তাকে যেতে বলি নাই শুধু তাই না, আমি তাকে থাকার জন্য পারসুয়েট করেছিলাম, রাজি করাতে চেষ্টা করছিলাম। আই ডিড নট টেল হিম টু গো, অন দ্য কন্ট্রারি আই ট্রাইড টু পারসুয়েট হিম টু স্টে, আমি তাকে বরং থাকতে বলেছিলাম। সো আরে সবাই বলছে পাখিটা অনেক কিউট, থ্যাংক ইউ। তারপর আরেকটি উদাহরণ দেখো, হি ডাজ নট স্টাডি অ্যাট অল, সে ভালো করে পড়েই না। ইনস্টেড, বরং, বরং হি কিলস অল হিজ টাইম, সে তার পুরো সময়টাই নষ্ট করে। তাহলে এখানে বেসিকলি তোমার এই শব্দগুলো দিয়ে বরং বোঝানো হচ্ছে যে ইনস্টেড, অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, রাদার অর্থাৎ বরং, উল্টা, এরকম ব্যাপারটা বোঝানো হচ্ছে। ঐশ্বরিয়া মল্লিক বলছে কন্ট্রারি কে অনেকদিন পর্যন্ত সে কান্ট্রি ভাবতো। এরকম অনেক সময় হয় আমাদের ব্রেইনে, কোনো একটা শব্দ যদি আমরা কোনোভাবে শিখে যাই, পড়তে গেলে আমার ব্রেইনটা চেষ্টা করে যে আমার পরিচিত শব্দের সাথে মেলাতে। এটা শুধু তোমার দোষ না, এটা অনেকের হয়, পৃথিবীতে অনেকের হয়। আচ্ছা, এখন আমরা একটু আগে দেখেছি বৈসাদৃশ্যমূলক তুলনা বোঝাতে, এখন আমরা দেখব সাদৃশ্যমূলক তুলনা বোঝাতে যে ওয়ার্ড বা ফ্রেজ গুলো লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয় সেগুলো কোনগুলো। আচ্ছা কি দেখো, মোর, মোস্ট, অ্যাজ, লেস, লিস্ট, ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, ইন আ সিমিলার ম্যানার। অর্থাৎ আগেরটা ছিল কি, বরং বোঝাচ্ছিল, বরঞ্চ বোঝাচ্ছিল। এই ক্লাসটাতে, এই ক্লাস বলছি, এই রুলটাতে কিন্তু বরং বা বরঞ্চ, দাঁড়াও এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা লাগবে না, ওকে এখন হয়তো যাবে। আরে খুব অদ্ভুত। আচ্ছা যাই হোক, সো মোর, মোস্ট, অ্যাজ, লেস, লিস্ট, ইন দ্য সেম ওয়ে, সিমিলারলি, ইন আ সিমিলার ম্যানার। এই সবগুলোই হচ্ছে কোনো কিছুর একই ধরনের কথা বোঝায়, অর্থাৎ তাদের তুলনা বোঝাচ্ছে বা কিন্তু তাদের মিল রয়েছে এরকম তুলনা বোঝাচ্ছে। থাকে না যে একটা কিছু বলেছি সেটার সাথে মিলিয়ে আমি আরেকটা জিনিস বলছি, একটা ঘটনা বলেছি সেটার সাথে মিলিয়ে আমি আরেকটা ঘটনা বলছি। তো সেটাই হচ্ছে তোমার সাদৃশ্যমূলক তুলনা। তো আমরা যদি একটু উদাহরণ দেখি, ম্যারি used to listen to records most of the time, রেকর্ডস মানে হচ্ছে যে বড় বড় গোল গোল ভিনাইল রেকর্ড থাকে যে, সেটা মেরি অনেক বেশি শুনতো। স্যালি ওয়াজ মোর হার্ড ওয়ার্কিং দেন ম্যারি ওয়াজ, তো বলেছে যে ম্যারি used to listen to records most of the times, ম্যারি কাজ না করে খালি গান শুনতো। স্যালি ওয়াজ মোর হার্ড ওয়ার্কিং, স্যালি আরো বেশি কাজ করতো। এখন দেখো ম্যারিকে বলেছে হার্ড ওয়ার্কিং, তার চেয়েও বেশি হার্ড ওয়ার্কিং হচ্ছে স্যালি। তো এখানে তুলনা করছে, আবার কি করছে, তাদের মধ্যে বৈসাদৃশ্যটা প্রকাশ করছে, তাই না, যে সরি তাদের মধ্যে সাদৃশ্য প্রকাশ করছে বাট তুলনা করছে, মানে একই জিনিসে কে কতটুকু সেটা বোঝাচ্ছে। আগেরটাতে কিন্তু উল্টাটা ছিল। আরেকটা উদাহরণ যদি দেখি, সাদিয়া আফরিন ইবনাথ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কানেক্টরস পারি না বলেছে সাফায়েত,
হোপফুলি তুমি ক্লাসের শেষে পারবে, যেটা তাসনুবা বলেছে। তারপর যদি না পারো আমরা দেখবো না। আমার কাছে তো এখন পর্যন্ত পড়াতে খুবই সহজ টপিক মনে হচ্ছে। And আমি বেশ কিছুদিন পরে কানেক্টরস পড়াচ্ছি, তো আমার কাছে মনে হচ্ছে যে এটা আসলে এত বেশি কঠিন না, যদি তুমি এক্স্যাক্টলি এটা জানো যে কোন কাজে কোন কোন কানেক্টরস ব্যবহার করা হয়। So there were 10 boys in the class. ক্লাসে 10 জন ছেলে ছিল। রফিক was by far the best. So ক্লাসে 10 জন ছেলের মধ্যে সবচেয়ে ভালো ছিল কে? রফিক was by far the best. So আমরা যদি পরেরটা দেখি, কিছু একটা তো ঝামেলা হয়েছে। আচ্ছা, ওকে। সো অপ্রত্যাশিত কিংবা আশ্চর্যমূলক কোনো কিছু যদি আমরা নির্দেশ করতে চাই, সেক্ষেত্রে যেসব ওয়ার্ড বা ফ্রেজ আমরা লিঙ্কার্স হিসেবে ব্যবহার করবো, এটা কি অপ্রত্যাশিত বা আশ্চর্য? হঠাৎ হয়ে গেছে, তুমি হঠাৎ হয়েছে, এই ব্যাপারটা কিভাবে বোঝাবা? সো এনি হাউ, এনিওয়ে, বিসাইডস, এলস, however, nevertheless, still, though, although, yet, in case, in spite of that, after all the same। অর্থাৎ হঠাৎ হয়ে গেছে বা তুমি অপ্রত্যাশিত, অর্থাৎ তুমি এটা আসলে চিন্তা করো নাই যে হবে, এইরকম আনএক্সপেক্টেড। সো আনএক্সপেক্টেড বা সারপ্রাইজিং কোনো কিছু বোঝাতে আমরা এখানে যেই শব্দগুলো বলেছি লিঙ্কার্স হিসেবে, ওরা ব্যবহৃত হয়। কি কি? এনি হাউ, এনিওয়ে, besides, else, however, nevertheless, still, though, although, yet, in case, in spite of that, after all the same। আচ্ছা, nevertheless মানে হচ্ছে যাই হোক, অর্থাৎ এটা যাই হয়েছে না কেন আমার তারপর আরেকটা কিছু বলার আছে। তাসলিমা ছবি, অল রাইট। হোপফুলি সামওয়্যার নিয়ার ফিউচার, যখন আমরা ফিউচার ইনস্ট্রাক্টরস নেব, হোপফুলি তুমি ভার্সিটিতে ভর্তি হয়ে অ্যাপ্লাই করবে। আচ্ছা, সো এখানে বলেছে যে আপু সেন্টেন্স কানেক্টরস আর প্রিপোজিশনে ঝামেলা লাগে। সো বেসিক পার্থক্যটা বোঝাই। প্রিপোজিশন একটা সেন্টেন্সের মাঝে বসে এবং একটা নাউনের আগে বসে। সো প্রিপোজিশন কি করে? প্রিপোজিশন নিচে, হ্যাঁ এখানে লিখে, প্রিপোজিশন হচ্ছে একটা নাউনের আগে বসে। সো প্রিপোজিশন প্লাস নাউন এইভাবে বসে। আর তোমার কানেক্টরস বসে দুইটা সেন্টেন্সের মাঝখানে, অর্থাৎ সেন্টেন্স প্লাস কানেক্টর, কানেক্টর প্লাস অ্যানাদার সেন্টেন্স। বুঝেছো পার্থক্যটা কি? আগেরটা হচ্ছে তোমার প্রিপোজিশনের পরে নাউন বসে, আর এখানে হচ্ছে সেন্টেন্স প্লাস কানেক্টরস প্লাস আরেকটা সেন্টেন্স। সো এইভাবে হচ্ছে বেসিক্যালি জিনিসটা কাজ করে। ঠিক আছে, সো পরের অংশে আমরা চলো উদাহরণ দেখি। হি হ্যাজ বিন ইন অফিস ফর অনলি আ ফিউ মান্থস। সে এই অফিসে মাত্র কিছু মাস ধরে আছে। He has, however, achieved more than any of his predecessors. সে তার যে কোনো পূর্বসূরির চাইতে অনেক বেশি অর্জন করেছে। তো এই যে হাউ এভারটা আমরা ব্যবহার করেছি, এই হাউ এভারটাই হচ্ছে এখানে অপ্রত্যাশিত ব্যাপারটা প্রকাশ করছে যে সে অল্প কিছুদিন ধরে আছে, কিন্তু যাই হোক না কেন সে বাকি সবার চাইতে অনেক বেশি অর্জন করেছে, এইটা বুঝেছি আমরা। হ্যালো মেহেদি, অনেকদিন পর ক্লাস করতে এসেছো। সাদমান সিফাত, অবশ্যই পুরো ক্লাসটা শেষ হলে, এই ক্লাসে হয়তো হবে না, নেক্সট ক্লাসে আমরা টেস্ট পেপার সলভ করব। তো এখানে আমরা কি বলছি? দ্য টার্ম পেপারস ওয়ার ভেরি ব্রিফ। টার্ম পেপার গুলি অনেক সংক্ষিপ্ত ছিল। স্টিল দে ওয়ার বেটার দেন আই এক্সপেক্টেড। এখানে তো বলেই দিচ্ছে এক্সপেকটেশনের চেয়ে বেটার বা আনএক্সপেক্টেড বা অপ্রত্যাশিত, তাহলে বলেছে তবুও সেগুলো আমার প্রত্যাশার চাইতে ভালো ছিল। তো এখানে স্টিলটা আমরা এই কারণে ব্যবহার করছি। অলরাইট, সো এখন আমরা একটু প্র্যাকটিস করি। ওকে, সো প্র্যাকটিসের প্রশ্নে আমরা বলেছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সেন্টেন্স কানেক্টরস। পরীক্ষাতে এক্স্যাক্টলি এইভাবেই আসবে। সো এখানে তোমরা কি করবে, যে যে কটা প্রশ্ন আছে কমা কমা দিয়ে প্রত্যেকটা প্রশ্নে লিখো যে কোথায় কোন কানেক্টরটা বসবে। এতক্ষণ যা যা পড়িয়েছি তাদের মধ্যেই বসবে। আই ওয়ান্ট টু মেক টি ড্যাশ, আই উইল বয়েল ওয়াটার। এখানে বেসিকলি একটা প্রসেস বোঝাচ্ছে, আমি হিন্ট দিয়ে দিই। এটাতে দেখো প্রসেস বোঝাচ্ছে না, আমি চা বানাতে চাই, আমি পানি গরম করব। আই উইল গিভ ইউ আ ফিউ বুকস ড্যাশ পোয়েট্রি অ্যান্ড নভেল বুকস। তাহলে এখানে কি করছে? এক্সাম্পল বোঝাচ্ছে যে আমি তোমাকে কিছু বই দিব, উদাহরণস্বরূপ পোয়েট্রি অ্যান্ড নভেল বুকস। 3 নম্বরটাতে বলছে হি ওয়াজ আ গুড গাই ড্যাশ, হি ওয়াজ ভেরি হেল্পফুল। সো এখানে অতিরিক্ত তথ্য আমরা প্রদান করছি, তাই না? তার সম্পর্কে একটু
বেশি তথ্য আমরা দিচ্ছি। আর দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল ড্যাশ ইট ওয়াজ রিমোট, জায়গাটা অনেক দূরে হওয়া সত্ত্বেও সেটা অনেক সুন্দর। সো এটা আমরা বৈসাদৃশ্যমূলক মিল বুঝাচ্ছি, কিংবা আমরা বরঞ্চ বুঝাচ্ছি, কিংবা আমরা অপ্রত্যাশিত বুঝাচ্ছি। সিপি তাকিব বলেছো যে ক্লাস রুটিন কোথায় পাবো? ক্লাস রুটিনটা পাবে তুমি গ্রুপেই, সকালে একবার ঢুকলেই হবে, গ্রুপেই ক্লাস রুটিনটা সবার আগে পোস্ট করা হয়। আচ্ছা, সো মুনতাকা বলেছো ফর এক্সাম্পল বি নাম্বারটা, এ নাম্বারটা কারোরই হয় নাই। দেখো এটা তো একটা প্রসেস আমি শুরু করছি। তুমি কি শুধুমাত্র বয়েল ওয়াটার করলেই হয়ে যাবে? চা হবে না, তুমি প্রথমে বয়েল ওয়াটার করবা, প্রথমে তুমি পানি গরম করবা। তাহলে এখানে এ নাম্বারটাতে কি বসবে বলো তো? একদম এই যে তানজিমের উত্তর হয়েছে, এতে অ্যাট ফার্স্ট হবে, ভেরি গুড, বা ফার্স্টলি হবে। বিতে যারা যারা ফর এক্সাম্পল বলেছো ভেরি গুড, বিতে ফর এক্সাম্পল হবে, আর ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স, নেমলি, এগুলো সব হতে পারে। আচ্ছা, এতে সো দ্যাট দ্যাটস ওয়াই না, এতে হবে ফার্স্টলি বা ফার্স্ট, এট ফার্স্ট। আচ্ছা, তারপরে জান্নাতুল অর্ণারটাও হয়েছে, মুনতাকারটাও হয়েছে। ফারজানা বলেছো সাচ অ্যাজ, মেহেদি বলেছো ডি নাম্বারটা হবে দো হি ওয়াজ ভেরি, দো ইট ওয়াজ রিমোট, ভেরি গুড, দো হবে ডিতে। অলসো হি ওয়াজ ভেরি হেল্পফুল, ভেরি গুড মুনতাকা, তোমারটা হয়েছে। ঐশ্বরিয়া বলেছো আই উইল গিভ ইউ ফিউ বুকস সাচ অ্যাজ, ভেরি গুড ঐশ্বরিয়া। অন্তরা বলেছো সাচ অ্যাজ। মিনারা বলেছো সি নাম্বারটাতে অলসো, ভেরি গুড। শুভ বলেছো at first, for instance, besides, on the contrary, it was remote. On the contrary টা এখানে একটু বড় হয়ে যায়, তুমি দো বলতে পারো, দো it was remote। আচ্ছা, তারপর ফার্দার মোর বলেছো হবে ফরিদা। বন্যা বলেছো সি নাম্বারটা and he was very helpful, yes হবে। তারপর such as, also ঠিক আছে। তাহলে চলো আমরা একটু উত্তরটা মিলাই। তো যারা যারা সবগুলো সঠিক উত্তর দিবে কংগ্রাচুলেশন আগে থেকে। ফার্স্টেরটাতে আমরা বলবো অ্যাট ফার্স্ট, তারপরেরটা ফর ইনস্টেন্স, তারপর মোর ওভার, তারপর দো। তো এখানে আমরা একটুখানি প্র্যাকটিস করে নিলাম। এখন আমরা যেটা করব, পরবর্তী রুলগুলোতে চলে যাবো। সো আমরা ক্লাসে অর্ধেকটা মোটামুটি করেছি, বাকি অর্ধেকে চলে আসবো। তো এখানে আমরা কি দেখবো, যে স্থান নির্দেশ করতে ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয় সেইটার তালিকাটা আমরা দিচ্ছি। সো হিয়ার, দেয়ার, ওয়্যার, এগুলো হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। সো কি করতে বলতো, স্থান নির্দেশ করতে আমরা হিয়ার, দেয়ার, ওয়্যার ব্যবহার করতে পারি। সো ফার্স্টে কি আছে, অল মাই ফ্রেন্ডস হ্যাভ বিন টু প্যারিস অ্যাট লিস্ট ওয়ান্স, আমার সব বন্ধুরা একবার হলেও অন্তত প্যারিসে গিয়েছে। আই এম গোয়িং দেয়ার, তাহলে দেখো এই দেয়ারটাও এখানে লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার তুমি বলতে পারো এই দেয়ারটা এখানে প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হয়েছে, এখানে লিঙ্কার্স হিসেবেও ব্যবহৃত হয়েছে, প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হয়েছে। সো আই এম গোয়িং দেয়ার নেক্সট সামার ফর দ্য ফার্স্ট টাইম, সো আমি সামনের যে গ্রীষ্মকাল সেখানেই প্রথমবারের মতন যাব। তারপর বলছি কি, হি এক্সামিন দ্য কার, সে গাড়িটা পরীক্ষা করেছে। হি ফাউন্ড ওয়্যার দ্য কার ওয়াজ ড্যামেজ, তাহলে এই ওয়্যারটা একদম পিওর লিঙ্কার ওয়ার্ড, যেখানে আমরা কোথায়, আমরা বলি না যে আই উইল ফাইন্ড আউট ওয়্যার হি লিভস, সে কোথায় থাকে। তারপর আই ডোন্ট নো ওয়্যার হি ইজ রাইট নাও, সে কোথায় আছে আমি জানি না। সো এই ওয়্যারটা হচ্ছে লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাহলে স্থান নির্দেশ করতে আমরা হিয়ার, দেয়ার, ওয়্যার এগুলো ব্যবহার করে থাকি। তারপর যদি আমরা দেখি চিন্তা ভাবনার এক পর্যায় থেকে অন্য পর্যায়ে উত্তরণ বোঝাতে যে ওয়ার্ড বা ফ্রেজ আমরা ব্যবহার করি, অর্থাৎ আমরা কোনো কিছু চিন্তা ভাবনা করছি বা কোনো কিছু বুঝিয়ে বলছি, তখন আমরা এক পর্যায় থেকে অন্য পর্যায়ে চলে যাচ্ছি, একটা টপিক থেকে আরেকটা টপিকে কথা বলছি, সেটা হলে আমরা যেসব ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করি সেগুলো কি, উইথ রেফারেন্স টু, উইথ রেসপেক্ট টু, উইথ রিগার্ড টু, ইনসিডেন্টালি, by the way, let us now turn to, regarding, talking বা speaking of, as for now, now। তাহলে এগুলো সব আমরা কি করে থাকি, এগুলো চিন্তা ভাবনার এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যাওয়া বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি।
সেখানে কি আছে, দ্য এয়ারলাইন চার্জেস হাফ প্রাইস ফর স্টুডেন্টস। এয়ারলাইনটা ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক দাম চার্জ করে। ইনসিডেন্টালি, ঘটনাক্রমে, আই হ্যাভ অলরেডি বট মাই টিকিট টু নিউ ইয়র্ক। ঘটনাক্রমে আমি আমার যে নিউ ইয়র্ক পর্যন্ত টিকিটটা কিনে ফেলেছি। সো এই জায়গাতে আমরা বেসিকলি কি বলছি, চিন্তা ভাবনার এক পর্যায় থেকে আরেক পর্যায়ে যাওয়ার জন্য আমরা যেসব ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করি। ফরিদা বলেছে লেট আস নাও টার্ন টু, অর্থ কি? লেট আস নাও টার্ন টু মানে হচ্ছে এক টপিক থেকে আরেক টপিকের দিকে চলে যাও। ধরো আমি তোমাকে বলি না যে ক্লাসে এখন আমরা একটু প্র্যাকটিস করব, তো এটাই হচ্ছে আমি যদি বলতাম যে এতক্ষণ তো পড়িয়েছি, লেট আস নাও টার্ন টু সাম প্র্যাকটিস। সো এইরকম তুমি এক জায়গা থেকে অন্য জায়গাতে কথা শিফট করছো বা এক জায়গা থেকে অন্য জায়গাতে কথাটা নিচ্ছ। সো এটাই হবে লেট আস নাও টার্ন টু। সো এইটা একটু কঠিন ছিল, এটা বুঝেছো কিনা সবাই একটু আমাকে বলো। লেট আস নাও টার্ন টুটা ওকে, একটু আমাকে বলো যে এটা তোমরা বুঝেছো কিনা। ওকে, ছবি অর্ণা বলেছো বুঝেছে, অন্তরাও বলেছে বুঝেছে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকবার বলেছো ফরিদা। তো এখানে আমি জিনিসটা একটু বুঝাই। ধরো আমরা অনেক সময় গল্প করতে থাকি, তাই না? গল্প করার পরে বলি, বা আমি যখন পড়াই ক্লাসে একটু ফর্মালি যখন আমরা কথা বলি, তখন কি হয়, এটা চিন্তা ভাবনা বা কনভারসেশনও হতে পারে। আমি একটু লিখে দিই, চিন্তা ভাবনা বা কনভারসেশন। হ্যাঁ, কনভারসেশনের এক পর্যায় থেকে অন্য পর্যায়ে যখন আমরা যাই, তখন আমরা কি করি, আমরা বলি না যে এইবার আমি তোমাকে আরেকটা ঘটনা বলি। সো লেট আস নাও টার্ন টু অ্যানাদার টপিক। রিগার্ডিং মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে, টকিং বা স্পিকিং অফ সামথিং মানে হচ্ছে অন্য কিছু নিয়ে আমি কথা বলছি। অ্যাজ ফর নাও মানে হচ্ছে বর্তমানের জন্য। উইথ রেফারেন্স টু মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে। সো বেসিকলি যখনই আমরা কথা বলছি সেইটার এক পর্যায়ে থেকে অন্য পর্যায়ে যাওয়ার সময় আমরা এই লিঙ্কার্স গুলি ব্যবহার করে থাকি। সো আশা করি এখন বুঝেছো। আমরা চলে আসি পরের রুলে। উপসংহার বা সার সংক্ষেপ প্রকাশ করার জন্য আমরা কি কি ব্যবহার করি? এখানে হচ্ছে সার সংক্ষেপ বা সামারি প্রদান করছি, কোনো কিছুর কি করছি, সামারি প্রদান করছি। সো কনক্লুশন হচ্ছে উপসংহার। এখানে আসলে উপসংহারের চাইতেও সার সংক্ষেপ বা সামারিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যেমন ইন ব্রিফ, ইন অল, টু সাম আপ, টু সামারাইজ, ইন শর্ট, অন দ্য হোল। তো এখানে বেসিক্যালি আমরা কি করছি, আমরা সামারাইজ করছি পুরো ব্যাপারটাকে, ছোট করে বলছি। বা এখানে তুমি লং স্টোরি শর্টও বলতে পারো, লং স্টোরি শর্ট। সো লং স্টোরি শর্ট এটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো। সো এক্সাম্পলে কি আছে, দ্য টেকনিক্স ডিসকাসড আর ভ্যালুয়েবল, sensible stress is laid upon preparatory and follow-up work. Each chapter is supported by a well-selected bibliography. In all, তার মানে ইন অল মানে হচ্ছে সব মিলিয়ে, দিস ইজ অ্যান ইন্টারেস্টিং এন্ড ক্লিয়ারলি রিটেন টেক্সট বুক দ্যাট শুড প্রুভ এক্সট্রিমলি হেল্পফুল ফর জিওগ্রাফি টিচার্স। তাহলে দেখো এখানে যে আমরা বললাম ইন অল, সবকিছুর মধ্যে, সো এখানে ইন অল দিয়ে আমরা মোটামুটি বুঝিয়ে দিতে পেরেছি যে এটা সামারিটা হচ্ছে। তো সামারি কোনগুলো, ইন ব্রিফ, ইন অল, টু সাম আপ, টু সামারাইজ, ইন শর্ট, অন দ্য হোল। বিবলিওগ্রাফি মানে হচ্ছে বইটার যে রাইটারদের নাম আছে সেটাকে বিবলিওগ্রাফি বল। বিবলিওগ্রাফি মানে হচ্ছে আই গেস বইয়ের তালিকা। বিবলিওগ্রাফি মানে হচ্ছে বইয়ের তালিকা। যে ধরো এই যে ইচ চ্যাপ্টার ইজ সাপোর্টেড বাই আ ওয়েল সিলেক্টেড বিবলিওগ্রাফি, তার মানে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি যা আলোচনা করেছি সেটা আরো কিছু ভালো ভালো যাচাই করা বই থেকেই, বাছা বাছা বই থেকেই আমি বইয়ের তালিকাটা করেছি। সো বিবলিওগ্রাফিটা হচ্ছে বইয়ের তালিকা। তাসলিমা ছবি বলেছে প্রিপারেটরি আমার কলেজ। বাহ, আচ্ছা। তারপর আমরা বলছি সাধারণত অ্যাপোজিশন নির্দেশক শব্দ বা এক্সপ্রেশন, এবং এগুলো পূর্বের বাক্যগুলোকে উল্লেখ করার জন্য এবং তাদের সম্পর্কে ব্যাখ্যা প্রদান করার জন্য যেসব ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয় সেগুলো কোনগুলো, অর্থাৎ অ্যাপোজিশন নির্দেশক শব্দ বা এক্সপ্রেশন। তার মানে কোনো কিছু আমি অ্যাপোজিশন বোঝাচ্ছি। তাহলে এখন একটু আমাকে বলো অ্যাপোজিশন কি? এটা হচ্ছে পূর্বের বাক্যকে আমি উল্লেখ করাই হচ্ছে অ্যাপোজিশন, অর্থাৎ আগের যে বাক্যটা সেইটাকে আমরা উল্লেখ করে সেটার সাথে সম্পর্কিত
পরের বাক্যটা যখন প্রকাশ করি সেটাই হচ্ছে অ্যাপোজিশন। এবং তাদের সম্পর্কে যদি আমরা ব্যাখ্যা প্রদান করতে যাই তখনই কি কি ওয়ার্ড বা ফ্রেজ আমরা ব্যবহার করি। যেমন দ্যাট ইজ টু সে, দ্যাট ইজ, নেমলি, ইন আদার ওয়ার্ডস, অ্যাজ ফলোজ, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, সে, ইনক্লুডিং, ইনক্লুডেড, such as, specially, particularly, in particular, notably, চিফলি, মেইনলি, মোস্টলি। সেগুলো সবই হচ্ছে তোমার যে সেন্টেন্সটা এর আগে ব্যবহার করেছো সেই সেন্টেন্সের নির্দিষ্ট কোনো একটা অংশকে নির্দেশ করে। তাই এগুলোকে আমরা বলে থাকি যে অ্যাপোজিশন বোঝাতে আমাদের অ্যাপোজিশনে একটা এস। সো এই কারণে আমরা বলে থাকি যে অ্যাপোজিশন বোঝাতে আমরা এই শব্দগুলো ব্যবহার করে থাকি। সো অ্যাপোজিশন বোঝাতে, সো দ্যাট ইজ টু সে, দ্যাট ইজ নেমলি, যেটা আমি এতক্ষণ বলছিলাম যে ছকটা করবে, ছকটা করলে কিন্তু তোমার এখন মনে হচ্ছে আমি জানি যে এতগুলো মনে রাখবো কেমনে আপু, যে কোনটা কোন কাজ। সো ছকটা মনে রাখলেই হবে, ছকটা লিখলেই হবে, ছকটা দেখে আস্তে আস্তে দুই একবার বাসায় পড়লেই শেখা হয়ে যাবে। সো এক্সাম্পল দেখি, দেখো যে ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইয়াং চিলড্রেন শুড সি থিংস অ্যান্ড নট মেয়ারলি রিড অ্যাবাউট দেম। বলেছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে ছোট ছোট বাচ্চারা জিনিসপত্র দেখবে, শুধুমাত্র সেটা সম্পর্কে পড়বে না। For example, it is a valuable educational experience to take them on a trip to a farm. So দেখো এই ফর এক্সাম্পল বলে আমরা শুড সি থিংস এর যে কথাটা বলেছি এটাকে নির্দেশ করছি। সো ফর এক্সাম্পলে কি হবে? ফর এক্সাম্পল, it is a valuable educational experience to take them on a trip to a farm, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষাগত এক্সপিরিয়েন্স, বা এটাকে কি বলে, এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা, যে তাদেরকে আমরা একটা ট্রিপে নিয়ে যাব। The passenger plane of the 1980s, namely মানে হচ্ছে কি প্যাসেঞ্জার প্লেনের নামটা বলবে, namely supersonic jet will transform relations between the people of the world। তাহলে বলেছি সুপারসনিক জেটটা পৃথিবীর মানুষের মধ্যে ট্রান্সফর্ম, তাদের সম্পর্কটা একদম পাল্টে দেবে। তারপর আমরা কি দেখছি, পূর্বে যা বলা হয়েছে বা করা হয়েছে তার ফলশ্রুতিতে যা দাঁড়িয়েছে তা প্রকাশ করতে যে ওয়ার্ড বা ফ্রেজ লিঙ্কার্স হিসেবে ব্যবহৃত হয় তার তালিকা। অর্থাৎ এর আগে কিছু ঘটনা হয়ে গেছে বা বলা হয়েছে বা করা হয়েছে, এরপরে কোনো কিছুর ফলাফল স্বরূপ কিছু আমরা পেয়েছি। তো সেই ফলাফলটা আমরা কিভাবে বুঝাই, রেজাল্ট কিভাবে বুঝাই, কিসে বলতো, রেজাল্ট আমরা কিভাবে বুঝাই, কনসিকুয়েন্টলি, হেন্স, সো, দেয়ারফর, দাস, অ্যাজ আ রেজাল্ট। তাহলে এগুলো দিয়ে হচ্ছে আমরা রেজাল্ট বা ফলাফল বুঝিয়ে থাকি। যেমন they refused to pay the higher rent when an increase was announced. As a result, they were evicted from the house. তো বলেছে যখন বাসা ভাড়াটা বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয়েছিল তারা বেশি টাকা দিতে রিফিউজ করেছে, মানা করে দিয়েছে। As a result, ফলাফল স্বরূপ they were evicted from the house, তাদেরকে বাসা থেকেই বের করে দেওয়া হয়েছে। তাহলে এখানে কি আগের ঘটনার অনুসারে তাদেরকে কি করা হয়েছে, ফলাফলটা আমরা দেখেছি। তারপর কি আছে, they don't often use it over the weekend, so you can borrow it if you want to। তারা কোনো কিছু ব্যবহার করে না কখন, অ্যাজ আ কনসিকুয়েন্স হয়, ছবি অ্যাজ আ কনসিকুয়েন্স হবে, এখানে যে কোনোটা তোমরা ব্যবহার করতে পারো। সেখানে অ্যাজ আ কনসিকুয়েন্স লিখে দিই, অ্যাজ এ কনসিকুয়েন্স, রাইট। আচ্ছা, they don't often use it over the weekend, so you can borrow it if you want to। তারা এটা উইকেন্ডে খুব একটা ব্যবহার করে না, তাই তুমি চাইলে এটা ধার করতে পারো। তাহলে সোটা দিয়েও আমরা ফলাফল স্বরূপ বুঝাচ্ছি। তারপরে কোনো কাজের ধরন বা কাজটা কিভাবে করা হয় সেইটা নির্দেশ করতে আমরা যেসব ওয়ার্ড বা ফ্রেজ ব্যবহার করি সেগুলো কি, অ্যাজ ইফ, অ্যাজ দো, হাউ, হাউএভার, লাইক, অ্যাজ সো, by and by, as it were, such dot dot as, such dot dot that। অর্থাৎ কোনো কিছু কিভাবে হয়েছে সেইটা আমরা এগুলোর মাধ্যমে প্রকাশ করি, কোনো কিছু কিভাবে হয়েছে সেটা। যেমন this is the way how he talks, এভাবেই সে কথা বলে। our country needs such leaders as or that are patriots, আমাদের দেশের এইরকমই কিছু দেশপ্রেমিক মানুষ দরকার।
she can like her sister, she can sing like her sister does, সে তার বোনের মতো করে গান গাইতে পারে। তো এখানেও দেখো আমরা কিন্তু সুন্দর করে অনেকগুলো লিঙ্কার্স দেখেছি যেগুলো কিনা কোনো কাজের ধরন বোঝাচ্ছে বা কাজটা কিভাবে করা হবে সেইটা দেখাচ্ছে। তো আমাকে একটু বলো যে এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করেছি তোমরা বুঝেছো কিনা। তো এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করেছি সেটা তোমরা বুঝেছো কিনা একটু আমাকে বলো। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, লিঙ্কার্সে কিন্তু আলোচনা আমাদের একদম ডান। এখন আমরা একটুখানি প্র্যাকটিস করব, করলেই আমাদের লিঙ্কার্সের আলোচনাটা হয়ে গেছে। এইটা আরেকবার বোঝাতে বলেছে। এইটা হচ্ছে কোনো কিছু কিভাবে হয় এটা প্রশ্নটা করে, যে থাকে না যে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন ভাবে কথা বলে, দেখো কিভাবে উত্তর, এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। হাউ, হাউএভার, সো এগুলো সবই হচ্ছে কোনো কিছুর ভাবেটা বোঝা, অর্থাৎ কোনো কিছু কিভাবে হচ্ছে সেইটা বোঝায়। নাইম বলেছে যে আমার কমেন্ট করার পর 41 হয়েছিল, এখন আবার কমে গেছে। তা আমি খুবই দুঃখিত, ক্লাসটা হয়তো আমি খুব একটা ইন্টারেস্টিং বানাতে পারছি না, এই কারণে স্টুডেন্ট একটু কম, যারা আসে তারা চলে যায় হয়তো, এটা একটা কারণ হতে পারে। আমরা চেষ্টা করবো পরে ক্লাসগুলো আরো ইন্টারেস্টিং করার জন্য। সো একটু আমরা প্র্যাকটিস করে চলো। এখানেও সেম কয়েকটা সেন্টেন্স আসবে, এগুলি তুমি হচ্ছে বলো যে কোনটার উত্তর কোনটা হবে। সো শি ক্যান স্পিক ড্যাশ হার সিস্টার ডাজ, এটা একটু আগেই পড়েছি। তারপর আছে আই নিড আ নিউ ক্যালকুলেটর ড্যাশ দিস ওয়ান উইল ডু, ততক্ষণ পর্যন্ত এইটা চলবে। ড্যাশ দ্য ফুড ইজ মেড, ড্যাশ দ্য ফুড ইজ মেড মেক্স অল দ্য ডিফারেন্স, কিভাবে খাবারটা বানানো হয়েছে এটাই সবচেয়ে বেশি ডিফারেন্স মানে হচ্ছে এটাতেই দাঁড়ায় যে খাবারটা খেতে কেমন হবে। ড্যাশ দ্য স্টোরি এন্ডেড ভেরি ট্র্যাজিক্যালি, তাহলে বলেছে যে গল্পটা খুব ট্র্যাজিক্যালি বা দুঃখজনক ভাবে শেষ হয়েছে। নুসরাত জাহান বলেছে আমার ক্লাস অনেক ভালো লাগে। থ্যাংক ইউ নুসরাত, থ্যাংক ইউ বাবা। আচ্ছা আমাকে একটু বলো যে প্রথমটা কি বলেছো, লাইক, ভেরি গুড। তানজিম, সামিয়া, রাহুল, মুনতাকা, মুনতাকা নাকি মান্তাকা, বাবা তোমার নামটা একটু বাংলায় লিখে দাও তো আমি একবার পড়ে শিখে নেই। মোহাম্মদ খালেদ, জেবা আতিকা প্রিয়সী, তাসলিমা ছবি, তাকিব ইসলাম, থ্যাংক ইউ তাকিব, নাজিয়া, ফাহমিদা, কাউসার। ওকে, সো শুরুটাতে বলেছো শি ক্যান স্পিক লাইক হিজ সিস্টার ডাজ, এটা লাইক হবে। রাহুল একদম ডিতে চলে গেছে যে আনফরচুনেটলি, একদম ঠিক আছে, আনফরচুনেটলি এখানে ঠিক হবে, বা কনসিকুয়েন্টলিও বলতে পারো, আনফরচুনেটলি কনসিকুয়েন্টলি। থ্যাংক ইউ তানিম, বুঝতে পেরেছি ঐশী। সামিয়া বলেছে আনফরচুনেটলি, আনফরচুনেটলি দিস ওয়ান উইল ডু, না মুনতাকা, মুনতাকা ঠিক আছে। আচ্ছা সলিড নোমান বলেছো, আচ্ছা নাইম থ্যাংক ইউ, ঐশ্বরিয়াও থ্যাংক ইউ, আরে আরে থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সো তোমরা এগুলোর উত্তর করো তাড়াতাড়ি, বাকি প্রশ্নগুলোর উত্তর পাইনে, সি এর উত্তর পাইনে। সিটা তো অনেক সহজ, কিভাবে খাবারটা তৈরি হচ্ছে সেটার উপরই তার স্বাদ নির্ভর করে, তাহলে সি কোনটা হবে ঝটপট বলো, খুব সহজ, তোমরা সবাই পারবে। একটু আগেই বলেছি কিভাবে, আমি কিন্তু ক্লুও দিয়ে দিয়েছি। টিল, হ্যাঁ টিল আনটিল হবে। আমি না বললে, মানে আমি তোমাকে বলি তোমার সেন্টেন্স কানেক্টরস ভালো করে সবচেয়ে ভালো উপায় হচ্ছে সেন্টেন্সের অর্থটা বোঝা, দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্কটা কি সেইটা বোঝা। তুমি অর্থ বুঝলে, সম্পর্ক বুঝলে সহজেই এইটা পাবে। আচ্ছা জান্নাতুল অর্ণাও বলেছে হাউ, তারপর বলেছে সামিয়া বলেছে টিল, তাসলিমা ছবিও বলেছো হাউ। ওকে ঠিক আছে, তারপর আমি দেখছি এস ডি রাহুল বলেছে হাউ। অল রাইট, ভেরি গুড, সো এখানে হাউ হবে। সো আমরা চলো ইন কনক্লুশন বলেছো, এটাও ঠিক আছে, আনটিলও বলেছো। ওকে, সো আমরা একটু উত্তরটা দেখি। প্রথম এখানে কি, প্রথমটাতে আমরা বলেছি লাইক, লাইকটা হয়েছে। বিতে আমরা বলেছি ফর নাও, যে ফর নাও আপাতত এটা চলবে, বা আনটিল, আনটিল দেন আমি কেনার আগ পর্যন্ত সেটা চলবে। সি নাম্বারটাতে হাউ, এটাও সবার হয়েছে। ডিতে ইন অল, ইন কনক্লুশন, তারপরে ইন কনসিকুয়েন্স, এগুলো লিখলেই চলবে, তাহলে ডি এটাও সঠিক হয়েছে তোমাদের বেশিরভাগেরই। সো আজকে ক্লাসটা এখানেই শেষ, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ক্লাসটাতে জয়েন করার জন্য। আমরা নেক্সট ক্লাসে সেন্টেন্স কানেক্টরস এর উপরে প্র্যাকটিস করব, টেস্ট পেপার সলভ করব, তাহলে টেস্ট পেপার সলভ করলে ইজিলি
সেন্টেন্স কানেক্টরসটা তোমরা শিখে যেতে পারবে। তো আরেকটা করতে পারি, সেটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের উপরও আমরা হচ্ছে ক্লাসটা করে তারপর একসাথে টেস্ট পেপার সলভ করতে পারি। এটা মনে হয় বেটার হয়, কারণ শুধু একটা টপিকে টেস্ট পেপার সলভিং একটু বোরিং লাগে, বুঝছো? দেখা যায় যে একটা টপিকে 5টা প্রশ্ন সলভ করছি। তো আমরা যেটা করবো, নেক্সট ক্লাসে আরেকটা চ্যাপ্টার পড়ে ফেলবো, ইংলিশ একটা টপিকটা পড়ে 2টা ক্লাসের একসাথে টেস্ট পেপার সলভিং করবো। ওকে, তোমরা সবাই অনেক ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। এবং আমি হচ্ছে রেজাউল ভাইয়ের সাথে স্লট এক্সচেঞ্জ করেছি, আমার প্রতি রবিবার এবং প্রতি বৃহস্পতিবার পরীক্ষা থাকে, এই কারণে তোমাদের সাথে স্লট গুলো আমি শনিবার এবং মঙ্গলবার নিয়ে নিয়েছি। সো হোপফুলি তোমাদের সাথে এই টুইসডেটা দেখা হবে। এন্ড ক্লাসগুলো একটু ইরেগুলার হয়ে যাচ্ছিল, আই অ্যাকনলেজ। সো এইটার জন্য আমি এই কাজটা করেছি। ভাইয়ারও কোনো অসুবিধা নেই, ভাইয়া খুব কাইন্ডলি এগ্রি করেছেন। তো তোমাদের সাথে আমার দেখা হবে পরের ক্লাসে, হোপফুলি আল্লাহ বাঁচায় রাখলে টুইসডেতে। তো তোমরা সবাই খুব ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।